মমতা ব্যানার্জি শেষমেশ গেলেন ডাক্তারদের আন্দোলন মঞ্চে এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে গিয়েছেন। দেখুন, এটা তো আগেও করতে পারতেন। আসলে কিছু পৃথিবীতে তো অনেক ধরনের প্রাণী হয়, কিছু ধরনের প্রাণী আছে যারা একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে। এরা তো দীর্ঘদিন ধরে এদের দাবি জানিয়ে আসছে এবং সেই দাবিগুলো সঙ্গত দাবি, সেটা সাড়া দিয়ে আগেও তো যেতে পারতেন। যখন বুঝেছেন যে এই আন্দোলন কোনোভাবেই ভাঙা যাবে না এবং এরাও এদের দাবি থেকে অনড় থাকবে, তখন মুখ্যমন্ত্রী সেখানে গেলেন। যদি উনি সঠিকভাবে তার প্রশাসনিক কাজ এবং তিনি যদি এই যে দুর্নীতিগ্রস্ত মানুষদের আশেপাশে না রাখতেন, তাহলে এই জিনিসটাই তৈরি হতো না। উনি এতদিন পরে না গিয়ে আগেও যদি যেতেন, তাহলে খুব একটা অসুবিধা হতো বলে আমার মনে হয় না। কিন্তু ওই যে বললাম, একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে, জল ঘোলা করে খাচ্ছে। জুনিয়র ডাক্তারদের বললেন যে তার উপরেই ভরসা রাখতে বিচার হবে, কিন্তু যে 5 দফা দাবি জুনিয়র ডাক্তারদের, সেটা নিয়ে কোনো কথা উঠল না। তার উপর ভরসা করে বিচার হবে কি করে? তার উপর তো ভরসা, তার প্রশাসনের উপর তো ভরসা কেউ রাখতে পারেনি। আমি প্রথম দেখলাম যে প্রথম দিন এসে কেস ডায়েরি বিচারপতির সামনে এলো এবং প্রথম দিনই সিবিআই হাতে তদন্তভার চলে গেল, এত অপোজ করা সত্ত্বেও সিবিআই তদন্তে। মানে তার অধীনস্থ পুলিশ প্রশাসন কেমন ধরনের তদন্ত করেছে, সেখান থেকেই তো সেদিন থেকেই তো প্রমাণ পাওয়া গেছে যে এমন তদন্ত করেছে এরকম ঘটনার। প্রথম দিনই আদালত সেটিকে সিবিআই তদন্তের জন্য সিবিআইয়ের হাতে তদন্তভার ট্রান্সফার করে দিয়েছেন। কেন এরকম তদন্ত করেছে? আচ্ছা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন তার ওপর বিচারের ভাত ছেড়ে দিতে তিনি বিচার করবেন। উনি কি বিচার করার কে? তৃতীয় কথা হচ্ছে যে এই যে ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা, তাদের সঙ্গে যে অবিচার প্রতিদিন হয়, এই অবিচারের মূল কারণ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ করা ব্যক্তিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ব্যক্তি কারা? সন্দীপ, অভিক, তারপর আর কি সব কি কাক্ষ না কি নামটা ভুলে গেছি। তো এরা যদি পছন্দের ব্যক্তি হয়, এরা কি করে বিচার পাবে? যে ছেলে মেয়েরা ধরুন, আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে ছেলে মেয়েরা ধরুন পড়াশোনা করে তারা অত্যন্ত একটি কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যম দিয়ে ডাক্তারি পড়তে ঢুকলো, এমবিবিএস কমপ্লিট করার পর এমডি নিট পিজি দিয়ে এমডি হলো, আরএমওর সিলেকশন হবে, সেখানে গিয়ে দেখছে প্লেন এমবিবিএস অভিজ্ঞ রয়েছে, আর এমডি করা ইউনিভার্সিটি টপার সেও রয়েছে। সে দেখলো যে মমতা ব্যানার্জির বিচার, মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জির দুর্নীতিহীন নিয়োগ কি হলো? অভিজ্ঞ দে প্লেন এমবিবিএস করা অভিজ্ঞ দে আরএমও হয়ে গেল, এমডি ইউনিভার্সিটি টপার হলো না। প্লেন এমবিবিএস, যেখানে ওই সিলেকশন প্রসেসে এমডি জন্য বরাদ্দকৃত নাম্বার রয়েছে, পেপার পাবলিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার রয়েছে, অভিজ্ঞ দে সেখানে আরএমও হয়ে গেল। এই হচ্ছে মমতা ব্যানার্জির দুর্নীতি, এই হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার। এই বিচার তো পেয়ে পেয়ে এসছে এই ডাক্তারেরা। এরা তো চোখের সামনে দেখেছে এই অভিজ্ঞ দে, সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকে কে আজকের দিন পর্যন্ত, মমতা ব্যানার্জি তো গেছেন ওখানে। আচ্ছা, মমতা ব্যানার্জি আজকের দিনেও বলতে পারবেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হয়েছে কি হয়নি? উনি তো স্বাস্থ্যমন্ত্রী। এখনো আজকের দিন পর্যন্ত মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে পছন্দ করছে। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে বলুক যে ফিরদৌস আমি ভুল বলছে। বলছেন যে দোষীরা আমার বন্ধুও নয়, শত্রুও নয়, আমি তাদের চিনি না। দোষীরা বন্ধুও নয়, শত্রুও নয়,
মানে যে রেপ করলো সে মমতা ব্যানার্জির শত্রু নয়, মানে মমতা ব্যানার্জি রেপ করেছে সে মমতা ব্যানার্জির শত্রু নয়, শুধু সমাজের শত্রু নয়। দেখুন, একটা ভালো করে বুঝুন, এই যদি প্রশাসকের ভঙ্গিমা হয়, চেনেন না বলছেন, এই যে তার আগে যে আপনি বললেন যে দোষীরা, মমতা ব্যানার্জি নাকি বলেছে যে বন্ধুও নয়, দোষীরা শত্রুও নয়, এইটা যদি প্রশাসনের দৃষ্টিভঙ্গি হয় যে যে দোষ করবে, যে দুর্নীতি করবে, যে দুষ্কৃতি হবে, রাজ্যের সর্বোচ্চ প্রশাসক বলছে সে আমার বন্ধুও নয়, শত্রু নয়, আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আসলে তো সেটাই ঘটেছে, সেটাই তো ঘটছে প্রতি মুহূর্তে। যে দোষ করবে, যে দুর্নীতি করবে, যে দুষ্কৃতি হবে, তুমি প্রশাসক, তোমার হাতে লোকে ক্ষমতা কিসের জন্য তুলে দিয়েছে? যে দোষ করবে তাকে ছাড়বো না, এই দৃষ্টিভঙ্গি মমতা ব্যানার্জি নেই। তার কারণ ও জানে সেটা যদি ঘটে তাহলে সর্বপ্রথম জেলে ওকে নিজেকে যেতে হবে। কারণ যত দোষের মূল মাথাটা হচ্ছে ওটা, যত প্রশাসনিক দোষের মূল মাথা হচ্ছে ওটা। মমতা বলছেন যে আপনারা চাইলে আমি পদত্যাগ করতেও রাজি আছি, এটা তো বলেছেন আগে। করছেন না কেন? কে আটকে রেখেছে? করছেন না কেন? ও দেহত্যাগ হয়ে যাবে, পদত্যাগ হবে না। হো ক্ষমতা এত, মমতা ব্যানার্জি ক্ষমতা ছাড়াও রাজনৈতিক জীবনটাকে অ্যানালিসিস করুন, ক্ষমতা ছাড়া মমতা ব্যানার্জি এক মুহূর্ত টিকতে পারবে না। আজকেই বলেছেন আমি জানি আমার পোস্টটা ইম্পর্টেন্ট নয়, মানুষের পোস্টটাই আসল, মানুষ আসল। শুনুন, মন্ত্রিত্বহীন মানে কোনো দপ্তরহীন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, দপ্তরহীন মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি। ফলে মমতা ব্যানার্জি ক্ষমতা ছাড়া মমতা ব্যানার্জি থাকতে পারবে? মমতা ব্যানার্জি সারভাইভ করবে না রাজনীতিতে ক্ষমতা ছাড়া। যে যখন এখানে ছিল না, কেন্দ্রে যে ক্ষমতায় এসছে তার সাথে জুড়ে গেছে, ও বিজেপি কংগ্রেস যে ক্ষমতায় এসছে তার সাথে কোনোভাবে জুড়ে গেছে, আবার এখানে ক্ষমতা পেয়েছে, ক্ষমতায় আছে। মমতা ব্যানার্জি রাজনীতি ও রাজনৈতিক জীবনই হচ্ছে ক্ষমতা। ক্ষমতা ছাড়া মমতা ব্যানার্জি রাজনীতি এক মুহূর্ত টিকবে না। যে লাইভ স্ট্রিমিং নিয়ে বিতর্ক, যে কারণে বৈঠক হতেও হলো না, এই লাইভ স্ট্রিমিং কি করা যায় না? মমতা ব্যানার্জি যেটা বলছেন যে এটা একটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে যেহেতু এই আলোচনা, এই বৈঠক, তাই তিনি লাইভ স্ট্রিমিং করতে পারছেন না, কিন্তু ভিডিও রেকর্ড করতে প্রস্তুত। তো এই লাইভ স্ট্রিমিং নিয়ে বিতর্কটা নিয়ে যদি বলতেন, আইন কি বলছে, করা যায় কি যায় না? প্রথম কথা বলি, হ্যাঁ, যেখানে বিচার হচ্ছে, যে বিচারালয়ে, সেই বিচারালয়ের অভ্যন্তরে লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা সবাই দেখাচ্ছেন, সবাই দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার লাইভ স্ট্রিমিং, প্রশাসনিক সভার ভিডিও আপনারা প্রতি মুহূর্তে দেখান। কাকে বলছে তুই বোম বান্ধিস, বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, কাউকে বলছে কপালভাতি করো পকোড়া খেয়ে, পকোড়া খেয়েও না কপালভাতি করো, এসব তো সবই মমতা ব্যানার্জি বলে, সেগুলো আপনারা দেখান। কে কপালভাতি করবে তা লাইভ স্ট্রিমে বলা যায়, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা লাইভ স্ট্রিম যদি দাবি করে ডাক্তারেরা, কি মানে ভুলটা কী করছে? দ্বিতীয় কথা আর একটা, সেটা হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তো রিপোর্ট দিয়েছে, 6 লক্ষ মানুষ চিকিৎসা না পেয়ে, এই জুনিয়র ডাক্তারদের রেসিডেন্ট ডক্টরদের স্ট্রাইকের জন্য চিকিৎসা পায়নি, 20 জন মানুষ মারা গেছে, 20 জন রিপোর্টে বলেছে। ফলে এই যে রিপোর্টে বলা, গতকাল পর্যন্ত 27 জন বলে দিয়েছে, তো এই যে রিপোর্টে দেখবেন ওই শেষ দিনের যে অর্ডার, সেই অর্ডারের 15 নম্বর প্যারাগ্রাফে রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টের 7 নম্বর এবং 8 নম্বর প্যারাগ্রাফ কোট করে দেওয়া আছে, মানে অ্যাজ ইট ইজ ওই অর্ডারে বলা আছে। আচ্ছা, যে 6 লক্ষ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যা রিপোর্টে দিয়েছে সব সত্য, যে 6 লক্ষ মানুষ ধরুন চিকিৎসা পেল না, তারা তো এই রাজ্যের মানুষ, বা আমি কি তাদের মধ্যে হয়তো ধরে নিলাম কিছু লোক এই রাজ্যের মানুষ, মানে 4 লক্ষ ধরে নিলাম, বাকি 2 লক্ষ হয়তো বাইরের রাজ্য থেকে এসেছে, তর্কের খাতিরে সেটাও ধরে নিলাম। আচ্ছা, এদের জানার অধিকার নেই যে আমরা কেন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি, সেটা জানবো? অন্ততপক্ষে সেই দৃষ্টিভঙ্গি থেকে মমতা ব্যানার্জি লাইভ স্ট্রিমিং করতে পারত, বা যাদের বাড়ির লোকজন মারা গেল, যাদের আন্দোলনের জন্য মমতা ব্যানার্জি, তাদের প্রতিনিধি হয়ে জিজ্ঞাসা করতে পারত। এই যে
তার দল এত কিছু বলে বেড়াচ্ছে যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের জন্য এতজন মারা যাচ্ছে, তার সাংসদ বলছে, তার সাংসদ তো যে মারা গেছে তার মায়ের হয়ে গলা ফাটাচ্ছে, কিন্তু তার সেই সাংসদের নেত্রী কেন বলতে পারছে না? গোটা রাজ্যের মানুষ দেখতো, ইনক্লুডিং ওই পরিবারটার তো আমি মনে করি সর্বপ্রথম মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা উচিত যে এই সুযোগ জুনিয়র ডাক্তাররা তোমাকে দিল। আমি দেখতাম বসে বসে, আমি যে মাটি যার সন্তান চলে গেছে এবং এটা তো অত্যন্ত দুঃখজনক যে যাদের চিকিৎসা না করার জন্য আমার সন্তান চলে গেল, তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদেরকে প্রশ্ন করতাম। আমি দেখতাম, অন্তত পক্ষে আমি এটুকু বুঝতে পারতাম যে তারা কেন চিকিৎসা করলো না, কেন স্বাস্থ্য পরিষেবা পেলাম না, সরকারি স্বাস্থ্য পরিষেবা। তাদের স্ট্রাইক করার জন্য যদি সেই সন্তানটির মৃত্যু ঘটে, রাজ্যের প্রশাসক হিসেবে তো তার এটা জিজ্ঞাসা করা উচিত ছিল। অন্ততপক্ষে সেই স্বার্থেও লাইভ স্ট্রিমিং করতে পারতেন যাতে ওই পরিবারগুলো জানতে পারত। আইনসভার অভ্যন্তরে, অর্থাৎ লোকসভা টিভি আছে, রাজ্যসভায় টিভি আছে, লোকসভায় কী ঘটছে গোটা দেশের মানুষ দেখতে পারে। প্রশাসন তো চলে জনগণের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় প্রশাসন চলে। মমতা ব্যানার্জির তাবেদারি এটা চলে জনগণের ট্যাক্সের। যে 6 লক্ষ মানুষ, আমি তো এই 6 লক্ষ মানুষের হয়ে আমি ওকালতি করব, যে 6 লক্ষ মানুষ চিকিৎসা পেল না, মমতা ব্যানার্জি কেন তাদের হয়ে এই জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসা করলো না, এই তোমরা চিকিৎসা দিলে না কেন? এই 6 লক্ষ মানুষ চিকিৎসা পায়নি, আমি আমার ডাটা উঠে এসছে, আমি সুপ্রিম কোর্টে জমা দিয়েছি, আমি তাদের হয়ে জিজ্ঞাসা করছি যে তোমরা কেন চিকিৎসা দিলে না, যার জন্য এই 6 লক্ষ মানুষ চিকিৎসা পেল। উত্তরটা মমতা ব্যানার্জি শুনে নিত। মমতা ব্যানার্জি জানে ওর যা উত্তর আসতো, আসলে এই যে ঢপবাজি করে যেগুলো ধরা পড়ে যেত। কোথায় থেকে পেলে 6 লক্ষ মানুষ চিকিৎসা পায়নি? কোন রিপোর্ট, কোন এনকোয়ারি রিপোর্ট? তারা এসছে সব ধরুন ওপিডিতে দেখাতে এসছে, টিকিট করেছে, টিকিট করার পরে ডাক্তার খোঁজ করেছে, ডাক্তার পায়নি, বাইরে হয়তো মমতার পুলিশ দাঁড়িয়েছিল, গিয়ে ওপিডি টিকিটটা পুলিশের হাতে দিয়েছে, বা বাইরে একটা অফিসার দাঁড়িয়েছিল তার হাতে দিয়েছে, দিয়ে বলে শোনো আমার নাম বেলাল শেখ, আমি আরজি করে এসছিলাম, এসে ওপিডিতে অমুক জায়গায় গেছিলাম, সেখানে ডাক্তার পাইনি, আমি গিয়ে স্টাফকে জিজ্ঞাসা করেছি, ডাক্তার না হয়ে গিয়ে করেছে, স্টাফরা তো আর করেনি স্ট্রাইক, স্টাফকে জিজ্ঞাসা করেছি, এই অমুক স্টাফ আমাকে বলেছে যে ওই জুনিয়র ডাক্তারদের স্ট্রাইকের জন্য, সেই জন্য আমি এই কনক্লুশনে পৌঁছেছি, এ নাও আমার ওপিডি টিকিটের জেরক্স নাও, এ নাও এটা বিবৃতি রেকর্ড করে নাও, করেছে। মমতা ব্যানার্জি ইচ্ছা হয়েছে ঢপবাজি লিখে দিয়েছে, ধরা পড়ে যেত ঢপবাজি। ও জানে, সব থেকে ভালো জানে যে কত বড় ঢপবাজি দিয়েছে, বলতে পারবে কোন 6 লক্ষ, কিভাবে এই কনক্লুশনে পৌঁছালো। অর্থাৎ বলছেন এই আন্দোলন মঞ্চে যাওয়াটাও একটা লোক দেখানো। মমতা ব্যানার্জি রাজনৈতিক স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। মমতা ব্যানার্জি পলিটিক্যাল স্বার্থ ছাড়া ও বুঝেছে, বুঝতে পারছেন যে ওনার এগেইনস্টে যাচ্ছে। হ্যাঁ, ও বুঝতে পেরেছে যে অবস্থাটা ঘোরতর হচ্ছে। এতদিন দম নিয়ে করেছিলেন, দেখো আমি কত ইগো নিয়ে বসেছিলেন, দেখো আমি কি করতে পারি। এবার বুঝে যেন ইগো মমতা ব্যানার্জি রাজনীতির জন্য এবং ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে। মমতা ব্যানার্জি রাজনীতি এবং ক্ষমতার জন্য, রাজনৈতিক ক্ষমতার জন্য মমতা ব্যানার্জি যে কোনো কিছু করতে পারে। দেখেননি কিষেনজি, দেখেননি মমতা ব্যানার্জির এই যে 26 দিনের অনশন, এইসব মমতা ব্যানার্জি যা করতে পারে, সব থেকে ভালো যেন সঙ্গী সাথীরা, যে মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্ষমতার জন্য কি করতে পারে। মানে এমন কোনো কাজ নেই যেটা মমতা ব্যানার্জি করতে পারে না। মানে কিষেনজি থেকে 26 দিনের অনশন, সবই মমতা ব্যানার্জির অবদান। কাজের সময় কাজই, কাজ ফুরলে কিষেনজি, 26 দিনের টানা অনশন, এসব সবই মমতা ব্যানার্জি পারে। একইভাবে অনশন করেছে দীপক ঘোষ, লিখে দিয়েছে।